কেউ কি আছেন? কেউ কি এসেছেন? আমার কথা শোনা যাচ্ছে? শতদল আছে, শান্তশ্রী আছে। আমার কথা শোনা যাচ্ছে? শুরু করব নাকি একটু অপেক্ষা করব? শতদল শোনা যাচ্ছে? শুরু করতে পারি? ঠিক আছে, শুরু করছি। বিদ্যুৎ দাও চলে এসছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবশ্রী কর। আজকে বন্ধু সোশিও লিটারেরি গ্রুপের পেজ থেকে আমন্ত্রিত হয়ে এখানে এসেছি আপনাদের সামনে কিছু আবৃত্তির ডালি নিয়ে আপনাদেরকে শোনাবো বলে। প্রথমেই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। এই গ্রুপের কর্ণধার শতদল আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য আমি শতদলের কাছে কৃতজ্ঞ। তাকে আমার ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার এখন সঙ্গে আছেন বা আগামীতে হয়তো এসে যোগ দেবেন, তাদের জন্য রইল আমার শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। সর্বোপরি যাকে ধন্যবাদ না দিলে আমার ধন্যবাদের পর্বটা হয়তো শেষ হবে না, সে হচ্ছে আমার বাল্যবন্ধু শান্তশ্রী ভট্টাচার্য। সেই আমাকে এই গ্রুপে এনে ঢুকিয়েছে, সেজন্য এত সুন্দর একটা গ্রুপের সান্নিধ্যে আমি আসতে পেরেছি। শান্তশ্রীকে আমার অজস্র ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করব না বন্ধু, তোকে জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বন্ধু গ্রুপটি সত্যিই খুব মনোগ্রাহী। গতকাল গতি পত্রিকায় দেখলাম যে তারা উত্তর পূর্বাঞ্চলে প্রথম লাইভ আড্ডার সূচনা করেছে এবং পরপর 100টি জমাটি লাইভের পর্ব তারা সঞ্চালনা করেছে। সেটি খুবই আনন্দের বিষয় এবং আমি নিজেকে এই গ্রুপের সাথে যুক্ত করতে পেরে, এই গ্রুপের, এই পরিবারের একজন হিসেবে, সদস্য হিসেবে নিজেকে পরিগণিত করতে পেরে আমি সত্যি ভীষণ ধন্য মনে করছি। শতদলকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্যে আরও অনেক দূর এগিয়ে চলুক বন্ধু। আজকে আমরা একটা ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছি বিগত কয়েক মাস ধরে। মারণ ভাইরাস তার বিজয়ডঙ্কা বাজিয়ে চলেছে অবলীলায়। সমগ্র বিশ্ব যখন একটি মৃত্যু মিছিলে পরিণত হয়েছে, তখন যাকে আশ্রয় করে কিছুটা সময় স্বস্তিতে, যিনি আমাদের ভরসা দেন, স্বস্তি দেন, শান্তি দেন, তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, সুখে, দুঃখে, আনন্দে, বেদনায়, সাফল্যে, ব্যর্থতায়, হাসি, কান্নায়, ওঠা বসায় তিনি আমাদের সাথী। তাই বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি আজকে আমার প্রথম নিবেদন।
তারই কবিতায় পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাগুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির। ছিন্ন অংশ তারা অর্থহারা। হাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার আলোর দিকে বহিয়া চলিছে তরুণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। অবশ্যই এটা আমার শেষ পরিচয় নয়, আপনাদের সাথে প্রথম পরিচয়। কবিগুরুর পরে যিনি বাঙালির মননে, মনের মণিকোঠায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম। দুই বাংলার বাঙালির চিন্তায় মননে অবিচ্ছেদ্যভাবে বিরাজমান। নজরুলকে আমরা স্ট্যাম্প মেরে দিয়েছি বিদ্রোহী হিসেবে। নজরুল মানেই সংগ্রাম, নজরুল মানেই লড়াই, সমতা, একতা, সংগ্রামের আরেক নাম। কিন্তু নজরুলের আরও অনেক রূপ প্রত্যক্ষ করা যায়। তার রচনা সম্ভার বড়ই বৈচিত্র্যময়। তাহলে একটি নজরুল শোনাই এখন। আমি এখন নজরুলের যে কবিতাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি ছোটদের উদ্দেশ্যে, ছোটদের নিয়ে লেখা। নজরুলের যেমন বলবার ধরন ঠিক তেমনিভাবেই বলা। রবি ঠাকুর তো ঋষির মতো, তিনি বলে গেছেন, ইহাদের করো আশীর্বাদ, ছোট ছোট মুখগুলো ধরাই উঠেছে ফুটি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। কিন্তু নজরুল বললেন যে ছোটরা হচ্ছে আগুনের ফুলকি, তারাই হচ্ছে ভবিষ্যৎ আগ্নেয়গিরির সূচনা। তাই খুব সুন্দর করে মজা করে ছন্দে লিখলেন আগুনের ফুলকি ছোটে। শোনাচ্ছি।
আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, ফাগুনের ফুলকি ফোটে, নবযুগ পত্র ফুটে, ফাগুনের ফুলকি ফোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, উল্কার উল্কি লেখায় নিশীথের পথকে দেখায়, আকাশের হাজরত আলীর আগ্নেয় দুল দুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে। ছোট আজ ফুলকি যারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা, আকাশে মানিক মতি জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা, পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে, কবুতর আর কবুতর আকাশের পথ পেল রে, আশিকার পালকি ছোটে, কে আসে উড়িয়ে ধুলি, বাংলার সামলা মাঠে সাওয়ার হই আরবি উঠে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে। রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে, ঘুমোতে পায় না বলে বুড়োরা রক্ত আখি, ঘুমোতে পায় না বলে বুড়োরা রক্ত আখি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখির সুরের সাক্ষী, ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে, ইহারাই ফুলের কুড়ি আছে সব তল গুটিয়ে, ইহারাই টসটসে রস মৌটুসিকি, এরা কি উদয় তারার ছেকি মিকি, এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি ওঠে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে। খুশির খুশরো জেরত খুনসুরি কি করে এরাই, খুশির খুশরো জেরত খুনসুরি কি করে এরাই, চঞ্চল চুনকুড়ি দেয় ফুলকুড়িকে ধরে এরাই, বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছে নাচতে এদের, শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে, উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে, এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কেয়া পাতার নৌকা বাওয়া, উড়নি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে তুরন্ত সব শিরনি খাওয়া, এলো কি চোর কাটা, এলো কি চোর কাটা না আনার দানা পাথর কুচি, এলো রে ফলের আশা ফুলের গুছি, কি খুশির খই ফোটাবে কথায় কথায়, টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকোলতায়, এলো সব আলোকলতা দুষ্টু মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে এনে, হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টির ঝরাবে গো, মিষ্টির বাজার এবার নেবে লুটে, এলো রে চিত্র পাখা প্রজাপতি চিত্রকূটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে, আগুনের ফুলকি ছোটে ফুলকি ছোটে। শান্তশ্রী আছিস? ছোটবেলায় ফিরে পেলাম বন্ধু, সত্যি মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছে করে। আজকাল কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা খুব একটা পাঠ হয় না। তিনিও আরেক প্রতিবাদী কণ্ঠ। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই 21 বছর বয়সেই তিনি আমাদের বাংলা সাহিত্যকে যা সম্ভার দিয়ে পরিপূর্ণ করে রেখে গেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15ই আগস্ট সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন, ওই দিন ঋষি অরবিন্দেরও জন্মদিন, সবার জন্মদিন পালন হয়, কিন্তু সুকান্ত ভট্টাচার্য কেমন যেন একটা অবহেলার অন্তরালেই রয়ে গেছেন। সেটা খুব আক্ষেপের বিষয়, আমায় খুব দুঃখ দেয়। তাই আমি সবসময় আমার আবৃত্তির অনুষ্ঠানে
একটি কবিতা অন্তত সুকান্ত ভট্টাচার্যের রাখার চেষ্টা করি। চলে যাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতায়, দেশলাইয়ের কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, খড়ে করে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা করে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছে পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটি দেশলাইয়ের কাঠি। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে। চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা শেষবারের মতো জ্বলে উঠব একসাথে সবাই। বিদ্যুৎদা আছেন, বিদ্যুৎদা লিখেছেন কালোজয়ী কবিতা। বিদ্যুৎদা পাশে থাকবেন। শান্তশ্রী লিখছে খুব ভালো হয়েছে, ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকিস। শিখা রয় লিখছেন খুব ভালো লাগছে আপনার কবিতা আবৃত্তি, ধন্যবাদ। পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে অনুপ্রাণিত হই। এখন আমি এক মায়ের কথা বলবো। সময়টা তো আর আগের মতো নেই, এখন অনেক কিছুই বদলে গেছে, সেটা তো অস্বীকার করে লাভ নেই। ছোটদের ভালো লাগাগুলো বদলে গেছে, আমরা বড়রাও অনেক পাল্টে গেছি। বাবা মায়ের প্রতি ছেলেমেয়েরা আমরা অনেক সময়ই দায়িত্ব কর্তব্য ঠিকঠাকভাবে পালন করতে পারি না। বৃদ্ধ বাবা মা দুঃখ পান, কষ্ট পান, অবহেলায় পড়ে থাকেন। অনেক সময়ই আমরা এই চিত্র দেখতে পাই। কবিতাতেও সেই অভাগা মায়ের আকুতি আমরা শুনতে পাব। লিখেছেন আমার অত্যন্ত প্রিয় এক কবি শুভ দাশগুপ্ত। কবিতার নাম জন্মদিন। কবিতাটি একটু বড়, লম্বা, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু ধৈর্য ধরে শোনেন, কবিতার প্রত্যেকটি কথা আপনারা ভালো করে মন দিয়ে শোনেন, হয়তো আপনাদের খারাপ লাগবে না, উপভোগ করতে পারবেন। শুরু করছি শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলবলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম লিখেছিলেন সুকল্যাণ।
মানুষটার মনটা ছিল একদম শিশুর মতো। অভাবে অনটনের বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো, একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, শোষণ থেকে মুক্তি। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে মেজমাসির হাতে তৈরি আসনটি পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে তোকে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বা, তুই জিজ্ঞেস করতিস, মা, বর্তে থাকো মানে কি মা? আমি বলতাম না কিচ্ছু, শুধু ধান দুব্বই দিতাম। আর মনে মনে বলতাম, ঠাকুর, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছাড়ার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়? ঘরে বসে ছাত্র পড়িয়ে হাসত কিছু। দাও দাও অভাবের আগুনে সেই রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে 2টো জামা বানিয়ে নিও। তোর বাবা বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো 2টো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে, রাতের অন্ধকারে, কখনো উঠোনের ধার ঘেঁষে জোনাকি ব্যস্ততা। আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে একেবারে জীবন্ত করে রাখত। তখন আমায় মাঝে মাঝে বলতেন, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। কালই আমি ফেরার পথে একটি শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর বাদ দাও তো, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। তিনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি রে। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো বড় হও, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? আমরা তো তখন চলে এসেছি শ্যামবাজারে, তোর 2 কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল।
সেই ঘর, সেই বাড়ি, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই তোর মনে আছে? মনে আছে আশ্বিনের এক ঝড়ো বিকেলে তোর বাবা যখন চলে গেলেন, তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে। আর সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম, ছোটবেলার মতো, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে দেখতে বড্ড ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন আর সল্ট লেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে, তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে ভয় পেয়ে হঠাৎ করে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কিরে খোকন, আমি তো আছি। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জড়িয়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ে কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি এখন আর পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরে পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে, আমার একলার ঘরে। আর কেউ নেই খোকন, কেউ নেই। তুই তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার আসবি তো? যমুনাদি আছে, যমুনাদি লিখছে খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ যমুনাদি, সঙ্গে থেকো। বিদ্যুৎদা লিখেছেন, এই তো বাস্তব, শেষ পরিণতি সবার সমান। একদম ঠিক কথা বিদ্যুৎদা। শতদল লিখেছে, আজকালকার কত দেখছি, সত্যি মনটা হঠাৎ করে বিষণ্ণতায় ভরে গেল, তাই না? চলুন না এই তামাটে জীর্ণ বিষণ্ণ মনটাকে একটুখানি সবুজের ছোঁয়া দিই, বিবর্ণ মনটা সবুজ হয়ে উঠুক একটুখানি। শান্তশ্রী লিখছে, চোখে জল এলো। না, চোখের জল মুছে ফেল। এখন যে কবিতাটি বলছি সেটা আর চোখের জলের নয়, মন ভালো করবে। এখন যে কবিতাটি বলছি সেটিও আমার অত্যন্ত প্রিয় কবি সুবোধ সরকার।
উত্তর আধুনিক কবিদের মধ্যে অন্যতম। কবিতার নাম হচ্ছে সবুজ। পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে সেটা আমার জানা দরকার। একজন বললে, আমার জুতোর কারখানা যেদিকে, আমি পৃথিবীকে সেদিক থেকেই দেখি। একজন বললে, আমার মদের দোকান, কিন্তু আমি মদ খাই না, তবু পৃথিবীকে একটা বড়সড় ভাটিখানা ছাড়া আমার আর কিচ্ছু মনে হয় না। আরেকজন বললে, পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি, কয়েকটা মেয়ে ছেলে সঙ্গে নিয়ে এসেছিলাম, যাবার সময় নিয়ে যাব, ভোগ করতে শিখুন। আমি বললাম, পৃথিবী থেকে আমরা যা যা নিয়েছি তার কিছুই কি ফেরত দিতে পারি না? ঝুনঝুনওয়ালা বললেন, এ আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল। আমার খৈনি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে বিহার, এমপি, ইউপি, রাজস্থান সব বন্ধ হয়ে যাবে, সব। আমি বললাম, এরপর কাজ এত কমে যাবে যে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমি বললাম, এরপর পাখি এত কমে যাবে যে আকাশকে আর সুন্দর দেখাবে না। আমি বললাম, এরপর নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে, কেউ যাবে না নদীতে। গাছহীন, পাখিহীন মুমূর্ষু এক গ্রহ ঘুরে চলেছে শূন্যে। কেমন লাগবে সেই পৃথিবীকে? কেমন লাগবে? সত্যি কি ভাবা যায় গাছহীন, পাখিহীন পৃথিবীকে? অথচ সেই দিনটাই হয়তো ঘনিয়ে এসছে। অর্পিতা আছে সঙ্গে। অর্পিতা লিখেছে, অসাধারণ। থ্যাংক ইউ অর্পিতা, সঙ্গে থাকিস। আচ্ছা, প্রেমহীন পৃথিবী কি সত্যি সবুজ দেখায়? আমার তো মনে হয় না। প্রেম এবং সবুজ এই দুটি শব্দ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই যতদিন পৃথিবীতে সবুজ বেঁচে থাকবে ততদিন প্রেম থাকবে, যতদিন প্রেম থাকবে সবুজ থাকবে। সবুজ এবং প্রেম দুটি শব্দের মধ্যে আমি খুব একটা অবিচ্ছেদ্যতা খুঁজে পাই। হয়ে যাক একটা প্রেমের কবিতা। এবারে যে কবিতাটি আমি পাঠ করতে যাচ্ছি সেটি একটি প্রেমের কবিতা। লিখেছেন স্বনামধন্য কবি, সবার প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার নাম ভালোবাসি ভালোবাসি। শুরু করছি। কবিতা ভালোবাসি ভালোবাসি। ধরো, কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত। খাবার টেবিলে কিচ্ছু তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে? নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছে পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছ তুমি। দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম আমি, সব ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে? নাকি হেসে উঠে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো রাস্তা যাচ্ছে দুজনে, মাথার ওপরে তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি আমি তোমায় বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে? নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে? নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যাচ্ছে, এই রুচি, কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে? নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও? নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে? তাকে সুটকেস ফেলে চুলে হাত বুলোতে বুলোতে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, পাশ করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে? নাকি মাথায় হাত দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো,
হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে নাকি সেখান থেকেই বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তোলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা থাকলে অনেক দুঃখ কষ্টের মধ্যেও সংগ্রাম করে বাঁচার জীবনী শক্তি রসদ সংগ্রহ করা যায়, তাই নয় কি? সৌরভ চৌধুরী আমার দাদা ভাই কি লিখেছে, একটু পক্ষে ফুটাইয়া তোলাটা একটু কঠিন, কিন্তু চলে গেল। শতদল লিখছে কি বলে বাচিক শিল্পী। ধন্যবাদ সত্যল, সঙ্গে থেকো ভাই। আচ্ছা, এবারে আমার আরেকজন প্রিয় কবি এখানেই আমাদের সাথে আমাদের সঙ্গে আছেন, বিদ্যুৎ চক্রবর্তী। ওনার একটি কবিতা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এখানে পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে নতুন মোনালিসা। বিদ্যুৎদা, আপনার কবিতা পড়ছি। নতুন মোনালিসা। চোখের সামনে বেড়ে উঠেছে ব্যালকনিতে সদ্য প্রথিত বনসাই, তালে তালে পায়ে মিলিয়ে পা ডাগর হতে যায় অঘোরবাসীর কন্যা। অঘোরবাসী দিনের বেলা গতর খাটে, রাতে জমে যায় কীর্তনের আসরে। কীর্তন এখনো চলছে রমরমিয়ে, কীর্তনিয়া লুপ্ত প্রায়। অঘোরবাসীর তাই নাম ডাক খুব, শ্রাদ্ধ বাসরে অপরিহার্য অঘোরবাসী। দেখলে আমার খুব রাগ হয় ওর বাবার উপরে, কেন যে এত কঠিন নামটা রেখেছে ওর। এখন দিনের বেলা বেকার অঘোরবাসী, রাতের বেলা কীর্তনও আর হয় না। কীর্তনে পালিয়ে যেত প্রেতাত্মা, তুষ্ট হতেন দেবতা। ধুরন্ধর ভাইরাস আজ কীর্তন মানে না। বেকার অঘোরবাসী তাই আতপেটা খেয়ে সাইকেল চড়ে ফল মূল ফেরি করে। চাকর মেয়েটি নুয়ে পড়া লতার মতো প্রাণপণে সামলে রাখে নিজেকে। আজ বহুদিন পর সে পথ দিয়ে যেতে যেতে কানে এলো অঘোরবাসীর গান। ভিখারি বানিয়ে কি রঙ্গ তুমি করিলে, দোহার লাগায় অঘোরবাসীর বেয়ে, কি রঙ্গ তুমি করিলে। আমি চমকে গিয়ে থমকে দাঁড়াই খানিক, হাতড়ে আমার সম্বল, বাড়াই আমার হাত, করো জোরে কৃতজ্ঞতায় জীর্ণ অঘোরবাসী। কান থামিয়ে চোখের জলে ভেসে বলে, দাদা বাঁচান মেয়েটিকে, কাজকর্ম অনেকটাই ও জানে, আমার কিচ্ছু চাই না, শুধু দুবেলা দুমুঠো খাবার বিনিময়ে রাখুন ওকে নিজের ঘরে নিয়ে। কাতর চোখে তাকায় মেয়ে আবার পানে। খাবার কথা শুনে ঠোঁটের কোণে ছলকে বেরোয় এক চিলতে মুচকি হাসির ছোঁয়া।
আমার চোখে শুধুই জ্যাক স্বর্গ ফেরত অপাপ বিদ্যা নতুন মোনালিসা। পঙ্কজ ভট্টাচার্য লিখছে, দারুণ দারুণ, অনেক ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে সাহস পাই, শক্তি পাই, অনুপ্রেরণা পাই। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সঙ্গে আছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার শতদলের একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম নিরুদ্দেশ প্রাপ্তির খোঁজে। কবিতার নাম নিরুদ্দেশ প্রাপ্তির খোঁজে। অনামিকা হারিয়ে গেছে, এখন আবার মধ্য বয়স। আজ অনেক দিন কোনো সংবাদ নেই, অনামিকা হারিয়ে গেছে। জানে প্রিয় অনামিকার মুখ, তাই নিরুদ্দেশ প্রাপ্তির খোঁজে কোনো এক নামজাদা পত্রিকায় বিজ্ঞাপন জুড়াবো। তবু কোনো সন্ধান না এলে আমার ঘোষণা হবে £1,00,000 পুরস্কার। অনেক দিন হলো কোনো খোঁজ নেই, দিনের পর দিন দুশ্চিন্তা বুকের ভেতর। আলোর কৈশোর, অনামিকার মুখের ছবি, কৈশোর কেটে গেছে সময়ের পরীক্ষায়। নাগিনীর মতো ছবল দিয়ে সময় যাচ্ছে, এদিকে আজও কোনো সংবাদ নেই। ও কেমন আছে, সুস্থ নাকি? কি যে এক সময় হারিয়ে যাচ্ছে কত মুখ, কত চেনা জানা পথ। দীর্ঘদিন ধরে কোনো খবর নেই, তাই মনে হচ্ছে অনেক কিছুর মতো অনামিকা হারিয়ে যাবে। অনামিকা আমার জীবনের সেতারের তারের মতো একসময় বেশ বাজছিল। সেই সুর আজ কোনো এক বায়বীয় স্তরে মিশে আছে। আমি এখন ছন্দ ছাড়া সুরের খোঁজে। বিষণ্ণ আকাশে ছড়তে পারে বৃষ্টি, নিষ্প্রদীপ ঘরে একা আমি প্রতীক্ষায়, যদি কোনো সন্ধান আসে। শতদল লিখছে, ধন্যবাদ দিদি। আমিও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কবিতাটি আবৃত্তি করতে পেয়ে আমিও কৃতজ্ঞ ভাই তোমার কাছে। আজকাল মনটা খুব বিষণ্ণ, বিক্ষিপ্ত হয়ে থাকে। প্রায়ই না ছেলেবেলার কথা মনে পড়ে, ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আসলে আমাদের ছেলেবেলার সঙ্গে এখনের ছেলে মেয়েদের ছেলেবেলার অনেকটাই ফারাক খুঁজে পাই। আমাদের ছেলেবেলাটা তো আর এরকম ছিল না। আমরা মাঠে খেলতে যেতাম, নিজের হাতে বানানো, আমার ঠাকুমার হাতে বানানো পুতুল দিয়ে পুতুল খেলতাম, পুতুলের বিয়ে দিতাম, সে অনেক কথা। তো এখনের ছেলে মেয়েদের মধ্যে সেই যে
ক্রেজটা আর দেখতে পাই না। তাদের যখন দেখি বেশিরভাগ সময়টাই হয় টিউশন বা হাতে মোবাইল, ট্যাব, ভিডিও গেমস, তখন সত্যি মনটা খুব বিষণ্ণ হয়ে ওঠে। আমাদের জীবনে, আমাদের ছোটবেলায় এত শহুরে চাকচিক্য ছিল না, এত কৃত্রিমতা ছিল না। যৌথ পরিবারে মানুষ আমি, সবাই মিলেমিশে খুব আনন্দে দিন কাটিয়েছি। সেই দিনগুলোর কথা না খুব মনে পড়ে। অনেক সময় রিক্সা করে, পায়ে হেঁটেও স্কুলে গেছি। আজকালকার ছেলেমেয়েরা কি সেটা ভাবতে পারে? একদমই না। তো সেই দিনগুলোর বোধহয় একটা অন্যরকমের আমেজ ছিল। এখন শহুরে চাকচিক্য বা যান্ত্রিক জীবন, বিজ্ঞানের চলমানতার প্রভাবে আমরা ভীষণভাবেই যান্ত্রিক হয়ে উঠেছি। সেটা আমি ভীষণভাবে মর্মে মর্মে অনুভব করি, উপলব্ধি করি। তো এই প্রসঙ্গে তার রেশ ধরে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। এটি লিখেছেন সুশান্ত ভট্টাচার্য, আমাদের সুশান্তদা। কবিতাটির নাম হচ্ছে নাগরিক জীবন। মহানগরের কোলাহলে মিশে আছে তার নিজস্ব আত্মকেন্দ্রিকতা, তার অহংকার, তার নির্ভরতা। নাগরিক জীবন মেধা আর মননের নির্যাস মিশিয়ে আত্মপ্রত্যয়ে উচ্চারণ করে যাপন কথা। স্বপ্ন আর শ্রমের কোলাজ মিশিয়ে রাজপথে মানুষের স্রোত চলছে কাজের আহ্বানে। সময়ের বাস্তবতায় নিজেকে নিংড়ে দিতে বেঁচে থাকার কাজের আহ্বানে, সময়ের বাস্তবতার অনন্য এক প্রচেষ্টায়। একদমই সত্যি কথা। আমরা শহুরে হয়ে গেছি এবং আমাদের জীবনটা প্রচণ্ড রকম কৃত্রিমতায় মোড়া, ভীষণভাবেই কৃত্রিমতায় মোড়া। আমরা এত ব্যস্ত, এত অমানবিক হয়ে পড়েছি এবং বোধহয় আমাদের মধ্যে কারোর দিকে ফিরে তাকানোর অবকাশটুকুও নেই। আমরা গ্রামের মানুষকে প্রায়শই উপেক্ষা করি, অবজ্ঞা করি। আমি এখন একটি কবিতা শোনাবো। কবি কবিতাটির নাম হচ্ছে বস্তি। আমরা যেখানে থাকি তার ঠিক পাশেই মস্ত বস্তি। সকালে, দুপুরে, রাত্রে সেখানে কেবলই ধস্তাধস্তি। চিল চিৎকারে পাড়া ফেটে যায়, ওরা শব্দের ফুলকি। এক্ষুনি হবে কোনো রক্তারক্তি, তাতে আর ভুল কি? মা বলেছে, আর পারি না তো বাপু, এই যে 18 ঘন্টা খেটে খুঁটে শেষে নিরিবিলি এসে বিশ্রাম চায় মনটা। তখনও এসব ভালো লাগে বলো? এত অবিরাম উৎপাত, বুঝি না কেন যে পুলিশ করে না এদের উৎখাত। কিন্তু কিন্তু সেদিন পাড়ায় যখন লাগলো আগুন রাত্রে, বাবারা সবাই ওকে দুষছে, মায়েরা মরছে কাতরে, গোটা বাবু পাড়া ভয়ে দিশাহারা, কি জানে কি ভবিতব্য। তক্ষুনি ছুটে এলো ওরা, আমরা অসভ্য। এসেই ঝাঁপালো এদিকে ওদিকে, মুহূর্ত নেই চিন্তা। বাবারা জানেরা কিভাবে এদের কেটেছিল আজ দিনটা। শব্দ না করে
নিজের জলে পুড়ে নেভালো অকাল বহ্নি, ফেরার সময় শুধু বলে গেল, ধন্যি বাবুরা ধন্যি। মিছে কলরবে মিটে গেল সব, মিলল অগাধ স্বস্তি। মা এসে বলে যে ভাগ্যে পাশেই ছিল এই অবোধ বস্তি। সত্যি আমরা অনেক সময়ই অবজ্ঞা করি, কিন্তু বিপদে পড়লে অনেক সময় তারা ত্রাণকর্তা হিসেবে, উদ্ধারকর্তা হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়। আসলে স্বার্থপরতায় আমাদের চোখ অনেক সময়ই অন্ধ হয়ে থাকে, তাই আমরা সেটা দেখতে পাই না। আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে। আমি আমার শেষ কবিতা পাঠ করব। এই পরিবেশ যে সৃষ্টি হয়েছে, সেই পরিবেশের সঙ্গে, সেই পরিবেশকে মাথায় রেখে যে কবিতাটি আমার কাছে কিছুটা প্রাসঙ্গিক বলে মনে হয়েছে, সেরকমই একটি কবিতা দিয়ে আমি আমার আজকের অধিবেশন শেষ করব। কবিতার নাম হচ্ছে সুচেতনা, লিখেছেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। এই কবিতাটি তার বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্র, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে আছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ তিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রের ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত বন্ধু পরিজন পড়ে আছে। গভীর মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি উপনীত হয় সেই শস্য অগণিত, সব থেকে উৎসারিত আমাদের পিদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকের অনুক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্যকর উজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে
সবুজ চোল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। এটাই ছিল আমার আজকের অনুষ্ঠানের শেষ। আবার সময় ফুরিয়ে গেছে। যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, ধৈর্য ধরে শুনেছেন, আমাকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তাদের সবার কাছে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা রইল। বন্ধু আরও অনেক দূর এগিয়ে চলুক। শতদলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা আবারও জানাচ্ছি। আমার বন্ধু শান্তশ্রীকেও শেষবার আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।